আসসালামু আলাইকুম। সাথে আছে আমি ফেরদৌস পারভিন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আমি দীর্ঘদিন পর তোমাদের সাথে ক্লাস নিতে এসেছি। তোমাদের অ্যাসাইনমেন্টগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের রিকোয়েস্টের কারণে আসলে আমি অ্যাসাইনমেন্টটা নিয়ে আলোচনা করছি। বিশেষ করে পদার্থবিজ্ঞানে অ্যাসাইনমেন্টে যে কোশ্চেনটা এসছে প্রথম সপ্তাহের জন্য, যে প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট নিয়ে শিক্ষার্থীদের মানে শুধু তোমরা নয়, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে একটি দোদুল্যমান অবস্থা। শিক্ষক শিক্ষার্থী সবার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে। তো যাই হোক, কনফিউশনটা দূর করার জন্য আসলে আজকে আমি সে অ্যাসাইনমেন্টটা নিয়ে আলোচনা করছি। তো অ্যাসাইনমেন্টের বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে এটিও জানিয়ে দিচ্ছি যে আমাদের যে অ্যাসাইনমেন্টটা অলরেডি দেওয়া হয়ে গিয়েছিল 18 জুলাইতে, সে অ্যাসাইনমেন্টের কিছু সংশোধনী এসছে। তো আমার অ্যাসাইনমেন্ট শুরু করার পূর্বে, উত্তরপত্রগুলো বলার পূর্বে আমি একটু সে সংশোধনীটা নিয়েও আলোচনা করছি। এটা ছাড়াও তোমরা এমনও কিছু জিজ্ঞেস করেছো, আমার থেকে জানতে চেয়েছিলে যে অ্যাসাইনমেন্ট আমরা কিভাবে লিখবো, অ্যাসাইনমেন্টের কভার পেজ কিভাবে লিখতে হবে, বা লেখাগুলো আমাদেরকে কিভাবে লিখতে হবে। হ্যাঁ, আসলে সেগুলো নিয়ে আজকে মোটামুটি। যাই হোক, প্রথমে জানিয়ে দিচ্ছি যে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামে যে কিছু সংশোধনী এসছে, সেই সংশোধনীগুলো বিশেষ করে তোমাদের 7টি বিষয়ের উপরে সংশোধনী এসছে। কোনো কোনো বিষয়ের শিরোনাম পরিবর্তন হয়েছে, আবার কোনো কোনো বিষয় পুরো অ্যাসাইনমেন্টের স্ট্রিমটাই চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, যে 7টি বিষয়ের মধ্যে যেগুলোর শিরোনাম চেঞ্জ হয়েছে, আশা করি তোমরা পিডিএফ ফাইল থেকে কালেক্ট করে নিতে পারবে, আদার্স তুমি আমার ভিডিও থেকেও কালেক্ট করে নিতে পারো। আমি সেটা তোমাদের জ্ঞাতার্থে দিয়ে দিয়েছি। তো সেখানে পদার্থবিজ্ঞানের যে প্রথম সপ্তাহের জন্য প্রথম যে অ্যাসাইনমেন্ট ছিল, সেটার শিরোনাম ছিল আমাদের ভৌত রাশি এবং পরিমাপ। সেটি পরিবর্তিত হয়ে আমার অ্যাসাইনমেন্টের শিরোনাম হয়ে গেছে সরল যন্ত্র ও তার ব্যবহার। ঠিক একইভাবে দ্বিতীয় সপ্তাহের গতির যে অ্যাসাইনমেন্টটা এসছে, সেটাও গতি ও রাশিমালা, শিরোনাম পরিবর্তন হয়েছে। রসায়ন বিজ্ঞানের প্রথম দুইটা অ্যাসাইনমেন্ট এবং দ্বিতীয় অ্যাসাইনমেন্ট দুটোরই শিরোনাম পরিবর্তন হয়েছে। তোমরা, এটা আমি বলে দেওয়ার মূল কারণ হচ্ছে যে তোমরা যখন শিরোনামগুলো লিখবে, অবশ্যই এই পরিবর্তিত শিরোনামটাই কিন্তু উল্লেখ করতে হবে। সে কারণে আসলে তোমাদেরকে জিনিসটা আমি দিয়ে দিয়েছি। যাই হোক, পরিণতি বিষয়, পরিণতি ও নাগরিকতা, যার বিষয়কোড 140, তার পুরো থিমটাই, অর্থাৎ পুরো স্ট্রিমটাই কিন্তু পরিবর্তিত হয়েছে। সেটা পরবর্তীতে তোমরা হয়তো পেয়ে যাচ্ছ, যারা আর্টস বা কলা বিভাগের শিক্ষার্থীরা আছো। আমি এখন দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে একটা কভার পেজের ছবি। এটা দেওয়ার মূল বিষয়টা হচ্ছে যে তোমাদের কিছু জিজ্ঞাসা ছিল। আমি এমনও অনেক ফোন পেয়েছি যে টিচার, কভার পেজে আমাদের নাম লিখতে হবে কি না, অ্যাসাইনমেন্টের শিরোনাম কোথায় লিখতে হবে, তারপরে আদার্স এটসেট্রা এটসেট্রা, তোমাদের নানা জিজ্ঞাসা। তো সেই জিজ্ঞাসাগুলো যেন সমাধান হয়ে যায়, সেজন্য আমি সে কভার পেজটা কীভাবে হবে সেটা একটু নমুনা দেখাচ্ছি। সে নমুনাতে আমাদের মাউসি থেকে 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা কভার পেজের নমুনা দেওয়া হয়েছিল। তোমাদের জন্য সেই নমুনাটি আমি পেশ করেছি। সেই নমুনাতে তোমরা কিভাবে লিখবে সেটা নিয়ে একটু আলোচনা করছি, সেটা একটু দেখে নাও তোমরা। প্রথমত, আমার এখানে যে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর আছে, সেই অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বরের জায়গায় আমি যখন প্রথম অ্যাসাইনমেন্ট লিখি, যেহেতু আমি এখানে লিখেছি বিষয়কোড 136, সেটা আমাদের পদার্থবিজ্ঞানের বিষয়কোড, এবং বিষয়ের নাম পাশে ফিজিক্স সেটা উল্লেখ করবে। এবং প্রথম সপ্তাহের জন্য যে অ্যাসাইনমেন্ট, যেহেতু আমি আজকে সলিউশনটা দিচ্ছি, সেই কারণে ওটার অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর 1 লিখবে। আর অ্যাসাইনমেন্টের শিরোনাম, এটা শিরোনামটা কিন্তু তোমরা ভৌত রাশি এবং পরিমাপ লিখবে না, এটা শিরোনামটা হবে সরল যন্ত্র এবং তার ব্যবহার, যেটা পরিবর্তিত শিরোনাম এসছে। এরপরে অবশ্যই তোমাদের শিক্ষা বোর্ড উল্লেখ করতে হবে, যে যে শিক্ষা বোর্ডেরই সেই শিক্ষা বোর্ডটা কিন্তু উল্লেখ করতে হবে। যেমন যারা চট্টগ্রাম বোর্ডে, তারা চট্টগ্রাম লিখবে, এবং যারা ঢাকা বোর্ড, তারা ঢাকা বোর্ড লিখবে। হ্যাঁ, যার যার বোর্ড শেষে শিখে এখানে উল্লেখ করতে হবে।
এরপরে দেওয়া আছে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বারটা যে ঘরগুলো দেওয়া আছে প্রত্যেকটা ঘরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। আর রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু তোমরা তোমাদের স্কুল থেকে পেয়ে যাবে, সেটা তোমাদের স্কুল কর্তৃপক্ষ দিবে। এরপরে আছে শিক্ষার্থীর নাম, তোমাদের নাম সেটা ইংলিশে লিখতে হবে, অবশ্যই ব্লক লেটারে লিখলে ভালো হয়। এরপরে পিতার নাম, তারপরে মাতার নাম, এগুলো স্পষ্ট করে লিখবে। তারপরে দেখো এর নিচে দেওয়া আছে যে নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবেন, যদিও এটা তোমাদের জন্য নয়। হ্যাঁ, শিক্ষকরা তোমাদের খাতা মূল্যায়ন করার পর তোমরা যে নাম্বারগুলো পাবে সেগুলো তোমাদের নাম্বারগুলো এখানে ডিস্ট্রিবিউশন হবে, এবং সেটা অবশ্যই শিক্ষকের পূরণীয় কাজে এই অংশে তুমি কোনো হাত দিবে না। এরপরে একটা অংশ আছে যে অংশটা অবশ্যই প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করবে, সেখানেও তোমাদের কোনো কাজ নেই, তোমরা এই জায়গাটাও ব্ল্যাঙ্ক রাখবে। তাহলে কাভার পেজটা যদি তুমি এটি সংযোজন করো তোমার অ্যাসাইনমেন্টের কাভার পেজ হিসাবে, তাহলে উপরে যে অংশটুকু শিক্ষার্থী পূরণ করার কথা বলা আছে শুধু সেই অংশটুকুতেই কিন্তু তুমি স্পষ্ট অক্ষরে পূরণ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কাভার পেজটা কেমন হতে হবে। এরপরে আসা যাক কাভার পেজের পরে আমার খাতার ভিতরে যে পেজগুলো লাগাবো, সেই পেজগুলো কি A4 সাইজের পেপার হবে নাকি নর্মাল পেপার দিলেও হবে, তুমি যে পেপারে ইচ্ছা সে পেপারে লিখতে পারো। এটা A4 হলেও লিখতে পারবে, কোনো অসুবিধা নেই, সেটা নিয়ে আসলে কোনো বাধ্যবাধকতা নেই। যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে সেসব ধরনের কাগজেই লিখতে পারবে। তারপরে আমি একটা নমুনা দেখাচ্ছি যে তোমরা সে ভিতরের লেখার কাগজগুলো কীরকম হতে হবে। তোমরা সিঙ্গেল পেজে লিখবে, উভয় পৃষ্ঠায় লিখবে না। চেষ্টা করবে খাতার সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকে কাভার পেজে নকশা নমুনা করে, বিভিন্ন নকশা করছে, প্রয়োজন নেই। অর্থাৎ আমার একজন শিক্ষক তার শিক্ষার্থীকে মূল্যায়ন করবে, যে প্রশ্নটা দিয়েছে সে প্রশ্নের যে সলিউশন সে সলিউশনের ভিতরে যথাযথ জিনিসগুলো আমরা পাচ্ছি কিনা সেটার উপরে কিন্তু অবশ্যই শিক্ষক তার শিক্ষার্থীকে মূল্যায়ন করবে। সেখানে কিন্তু খাতাটা কিন্তু খুব একটা মুখ্য বিষয় নয়। তারপরেও তোমরা যারা জানতে চেয়েছো তাদের জন্যই বলছি, তোমরা এরকম একটা মনে করো খাতার চারপাশে একটা স্কেল করে নিতে পারো। সেই স্কেলের ভিতরে ব্লু এবং ব্ল্যাকের দুইটা কালি ইউজ করবে। সেক্ষেত্রে মনে করো তুমি যদি নাম্বার ক খ গ গ কোশ্চেন নাম্বারগুলো যদি ব্লু কালি দিয়ে ইউজ করো, তাহলে তোমার ভিতরে যে লেখনীগুলো হবে সেই লেখনীগুলো তোমরা এরকম ব্ল্যাক পেন দিয়ে লিখতে পারো। তাহলে এভাবে করে মোটামুটি তোমার খাতাটাকে সাজাবে। তবে উভয় পৃষ্ঠায় না লেখাটাই বেটার, তোমরা পারলে সিঙ্গেল পেজে লেখার চেষ্টা করবে। তাহলে আমরা এখন মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের মূল আলোচনাটা ছিল আসলে আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে সলিউশন। তোমাদের পদার্থবিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল সেই অ্যাসাইনমেন্টের সলিউশন। তাহলে চলো মূল আলোচনায়। তবে মূল আলোচনার তোমাদের যে কনফিউশন, এই অ্যাসাইনমেন্টের ভিতরে একটা কনফিউশন যেটা প্রত্যেকটা শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে একটা কি বলবো সংশয় বিরাজ করছে, সেই জিনিসটা যেন দূর করতে পারি। হ্যাঁ, সেটা অবশ্যই আশা করি চেষ্টা করব যে তোমাদের কনফিউশনটা যেন দূর হয়ে যায়, এবং সেটা দূর করার জন্য তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে ভালো করে বুঝে দেখার চেষ্টা করবে। আর আমি এই অ্যাসাইনমেন্টে যে সলিউশনটা দিয়েছি এটা সম্পূর্ণ একটা নমুনা, তোমরা এটাকে হুবহু কপি করবে না। কেননা যেহেতু তোমরা পরীক্ষার্থী, সেহেতু তোমাদের মূল্যায়নটা হবে তোমাদের খাতা রিপ্রেজেন্টেশনের উপরে তোমাদের মূল্যায়ন হবে। তাই তুমি এটা কপি না করে তুমি যা জেনেছো, যা শিখেছো, ঠিক সেটার উপরে তোমার প্রেজেন্টেশনটা যেন তোমার আঙ্গিকে হয়, তাহলে সেটার উপরে কিন্তু দেখবে তোমাদের নাম্বার ভালো উঠবে। আমরা জাস্ট একটা প্রাইমারি ধারণা দিয়ে দিচ্ছি, সেই ধারণাকে বেসিস করে তোমরা তোমাদের উত্তরগুলো সাজাবে। তো আসো আমাদের প্রশ্নটা একটু দেখে নিই। আমি এখানে দেওয়া আছে যে অ্যাসাইনমেন্ট নম্বর, অধ্যায়, তারপরে অধ্যায়ের শিরোনাম সেটা ছিল প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ। তারপরে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেই অ্যাসাইনমেন্টটা আমরা পড়বো। এরপরে আছে শিক্ষণফল এবং বিষয়বস্তু, অর্থাৎ যে অ্যাসাইনমেন্টটা আমাদেরকে করতে দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু কী এবং সেখান থেকে তার শিক্ষণফল কী, তুমি কি শিখতে পারলে। এবং এই অ্যাসাইনমেন্টটা করার জন্য আমাদেরকে
পাঠ্য বইয়ের 18 থেকে 27 নম্বর পৃষ্ঠার অংশগুলোকে কিন্তু অনুসরণ করতে হবে, অর্থাৎ 18 থেকে 27 নম্বর পৃষ্ঠার মধ্যেই কিন্তু আমার এই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো কি অন্তর্নিহিত আছে। এবং পাশে মূল্যায়ন নির্দেশিকাও দেওয়া আছে যে ক খ গ ঘ, এটা অবশ্যই তোমরা পেয়ে গেছো, আমাকে না বললেও চলছে, যে কয়রা উত্তর কতটুকু লিখলে তুমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পেতে পারো, সেই মূল্যায়ন নির্দেশিকাও কিন্তু পাশাপাশি তোমাদের জন্য দিয়ে দিয়েছে। তাহলে আমাদের যে অ্যাসাইনমেন্ট আমরা লিখছি তার শিরোনামটা যেহেতু পরিবর্তিত হয়েছে, আমাদের সেই শিরোনামটা লিখতে হবে যে সরল যন্ত্র এবং তার ব্যবহার। আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। আজকের যে প্রশ্নটাই বলেছে, একটি প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তোমার মোটা আর্ট পেপারের প্রয়োজন। আবার কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনারি দোকানটিও খুলছে না। যে দোকানটি খোলা আছে তার দোকানই অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে, কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকেই তোমাকে এখন কাগজ কিনতে হবে। দোকানি তোমাকে যে কাগজ দিয়েছে তার মান 160 গ্রাম পার মিলিমিটার স্কোয়ার বলে দাবি করেছেন। মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ 65 সেন্টিমিটার ইন্টু 75 সেন্টিমিটার। তুমি স্থির করলে যে দোকানির কথাটা যাচাই করে দেখবে, অর্থাৎ সে যে কথাটি বলেছে সেটা সত্য কিনা সেটা তুমি নিজে মনে মনে সিদ্ধান্ত নিলে, ঠিক করলে। এবং সেটা পরিমাপ করার জন্য বলেছে যে তোমার বাসায় তোমার কাছে যে মাপার ফিতা আছে তা দিয়ে 2 সেন্টিমিটারের ছোট কোনো কিছু পরিমাপ করা যাবে না। আর তোমার বাসায় রান্নার মাল মশলা মাপার জন্য যে ডিজিটাল নিক্তি আছে তাতে 20 গ্রামের নিচে কোনো ভর রেকর্ড করা হয় না। তার মানে হচ্ছে 8 গ্রামের কোনো বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তোমাকে 5টি বস্তু নিতে হবে, যাতে তাদের সম্মিলিত ভর কত 40 গ্রাম হয়, যা 20 গ্রামের গুণিতক। তোমার জন্য অন্য কোনো যন্ত্র ব্যবহারের সুযোগ নেই। তাহলে প্রশ্নটা থেকে তুমি কি বুঝতে পারছো? সে প্রশ্নটা এখান থেকে আমাদের সরল যন্ত্রপাতি ব্যবহার করে সুষম আকৃতির বস্তুর ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে পারতে হবে। তাহলে ওনারা আমাদের থেকে জানতে চাচ্ছে যে আমি ক্ষেত্রফল বের করতে পারছি কিনা, আয়তন বের করতে পারছি কিনা। সরল যন্ত্র অর্থাৎ যে যন্ত্রগুলো আমাকে দেওয়া হয়েছে, সরল যন্ত্র বলতে তাদেরকে বলছি যে সেই যন্ত্রপাতিগুলো যেগুলো দিয়ে আমি পরিমাপে অংশগ্রহণ করছি, আমার পরিমাপের কাজে ব্যবহার করছি। তাহলে আমরা প্রশ্নটা উদ্দীপকটা একটু ভালো করে পড়ে নিই, দেখি এখানে কি কি জিনিস বলেছে। এখানে প্রথমে বলছে 160 গ্রাম পার মিলিমিটার স্কোয়ার যে কাগজটা দেয়া হয়েছে, দোকানি বলছে সে কাগজের ভর। এরপরে বলেছে যে পাতাটি আমি নিচ্ছি বা যে কাগজটি কিনেছি মডেল কাগজের জন্য, সেটি সাইজ হচ্ছে 65 সেন্টিমিটার ইন্টু 75 সেন্টিমিটার। এরপরে এখানে আরেকটা কথা বলেছে যে আমি যে ফিতা দিয়ে মাপছি সে ফিতা দিয়ে 2 সেন্টিমিটারের ছোট, অর্থাৎ 2 সেন্টিমিটার থেকে বেশি কোনো কিছু মাপতে পারবো, 2 সেন্টিমিটারের কম অর্থাৎ 1.5 1.78 এ ধরনের কোনো কিছু আমি মাপতে পারবো না। এবং বলেছে যে যে নিক্তিটা আছে, যে ডিজিটাল নিক্তি, সেই নিক্তিটা সর্বোচ্চ অর্থাৎ 20 গ্রাম পরিমাণ মাপতে পারে, এর নিচে সে মাপতে পারবে না। ঠিক আছে, আসো এবার প্রশ্নটা দেখি। ক নম্বর প্রশ্নে বলেছে কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত। এটা মাত্রাটা লিখতে পারলে আমাকে 1 নাম্বার দিবে। কিলোগ্রামে মাপলে এই এককের মান একক কি দাঁড়াবে, কিলোগ্রাম এককে সে মানটাই উল্লেখ করতে বলেছে, সেটি লিখতে পারলে 2 নাম্বার। এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে, তোমার হিসাবের সপক্ষে যুক্তি দেখাও। তার মানে এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে। এই গয়ের প্রশ্নটার উত্তর নিয়ে কিন্তু আসলে তোমাদের ভিতর দুনিয়ার যত কনফিউশন, কেউ 10টা কেউ 20টা, 10টা পাতা কিনতে হবে নাকি 20টা পাতা কিনতে হবে। অর্থাৎ আমার বাংলাদেশের এখন একটা ভাইরাল একটা প্রশ্ন হয়ে গেছে 10টা নাকি 20টা পাতা। যাই হোক, আমি এটা সম্পূর্ণ ব্যাখ্যা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পারবে। ঘ নাম্বার প্রশ্ন বলেছে যে কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 ± 0.5 গ্রাম পার মিটার স্কোয়ার, তার অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 হতে 120.5 এককের মাঝে রয়েছে। তার মানে হচ্ছে আমাদেরকে বইয়ে যে পৃষ্ঠাগুলো দিয়েছে দেখার জন্য আমাদেরকে ওখানে বলেছে 25 নম্বর পৃষ্ঠা থেকে
18 পৃষ্ঠাতে 25 নম্বর পৃষ্ঠায় কিন্তু এরকম একটা উল্লেখ আছে যে 4.0 থেকে প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার এই ধরনের কোনো কিছু থাকা মানে হচ্ছে যে আমার এখানে নির্ভুল অর্থাৎ ত্রুটিটা হচ্ছে 0.5, যেটাকে চূড়ান্ত ত্রুটি বলেছি সেটা 0.5, এবং সেই চূড়ান্ত ত্রুটিটা কী হতে হবে, যদি 120 থেকে মাইনাস করলে 119.5, 120-এর সাথে যদি এটা প্লাস হয় তাহলে 120.5, অর্থাৎ এই রেঞ্জের ভিতরে, অর্থাৎ এরকম একটা রেশিও দেওয়া আছে, সেই রেশিওটার উপর ভিত্তি করে আমি যে মানটা পাচ্ছি গতে, সে মানটাকে দিয়ে কিন্তু আমার পরিমাপটা যে সূক্ষ্ম কিনা সেটা নির্ভুলতা যাচাই করতে বলেছে। তাহলে প্রশ্নটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের কাছ থেকে ওরা কী কী জানতে চাচ্ছে এবং কী কী নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আসা যাক আমার কয়ের উত্তর। ক নম্বর প্রশ্ন বলছে কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত। আমাদের কাগজের মাপটা কি এককে ছিল, আমি একটু আন্ডারলাইন করে দিয়েছি, মানে গ এবং ঘয়ের যে কনফিউশন জিনিসগুলো, সেই জিনিসগুলো নিয়ে আমরা আসলে নেক্সট গ উত্তর এবং ঘয়ের জন্য আলোচনা করব। আসলে কয়ের উত্তরটা দেখি। কতে আমার থেকে জানতে চেয়েছে যে কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত। দেওয়া আছে কাগজের মান 160 গ্রাম পার মিটার স্কোয়ার, এখানে এককটা হচ্ছে গ্রাম পার মিটার স্কোয়ার। তো গ্রাম পার মিটার স্কোয়ারকে আমরা লিখেছি ভর বাই দৈর্ঘ্য স্কোয়ার, কারণ গ্রাম হচ্ছে ভরের একক, মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। তাহলে ভরের মাত্রা এম দিয়ে প্রকাশ করছি, এল হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, তাহলে এভাবে আমার রেজাল্টটা আসতেছে ml ইনভার্স 2। তাহলে আমি এইটুকু যদি শুদ্ধ করে লিখতে পারি আমি 1 নাম্বার পেয়ে যাব। 2 নম্বর প্রশ্নটা বলেছে খ নম্বর কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে। আমার মানটা দেওয়া ছিল গ্রাম পার মিটার স্কোয়ার, তাহলে আমি তাকে কিলোগ্রাম এককে প্রকাশ করব। তাহলে গ্রামকে যখন কিলোগ্রাম এককে প্রকাশ করব তার মানে হচ্ছে 160কে 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করার পর আমার যে রেজাল্টটা আসছে সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল আনসার, অর্থাৎ কিলোগ্রামে কাগজের ভর। সেটা আমি পাচ্ছি 0.16 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি এখানে বাংলায় লিখেছি। এখানে আরেকটা প্রশ্ন এসে যাচ্ছে, অনেকে জিজ্ঞেস করছে যে টিচার বাংলায় এককগুলো বাংলায় লিখবো বা নাম্বারগুলো কি বাংলায় লিখবো নাকি ইংলিশে লিখবো। বাংলায় লিখো বা ইংলিশে লিখো সেটা কোনো ফ্যাক্টর না, কথা হচ্ছে ইংলিশে লিখলেও তোমার ভুল হবে না বা বাংলায় লিখলেও কোনো ভুল হবে না। তবে আমি বাংলায় লিখেছি, যেহেতু প্রশ্নে ওরা সবগুলো বাংলা লিখেছে সে কারণে বাংলায় লিখেছি, কিন্তু আদার্স আমাদের বইয়ের ভিতরে যতগুলো ম্যাথমেটিক্যাল সলিউশনগুলো দেওয়া আছে আমাদের ফিজিক্সের বইয়ে সবগুলো কিন্তু ইংলিশে দেওয়া, সে কারণে চেষ্টা করবে ইংলিশে দিতে। আর ইংরেজি বা বাংলা সেটা কোনো ফ্যাক্টর নয়, যে যেভাবে ইচ্ছে লিখতে পারো, এখানে কোনো নাম্বার ভেরি করবে না। এবার আসছি মূল প্রশ্ন, কোনটা গ। সে গয়ের প্রশ্নটাতে কী ছিল, এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে। আন্ডারলাইন করো এই ব্যাপারটা বলতে কি বোঝাচ্ছে। প্রথম কথা আমাকে বলেছে যে দোকানি থেকে আমি কাগজ কিনেছি, সে দোকানিটা কি অসাধু, এবং সে দোকানি আমাকে যে কাগজটা দিয়েছে সে কাগজটা বলেছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার একটা কাগজ, এবং সে তার যে সাইজ দিয়েছে সে সাইজটা বলেছে 65 সেন্টিমিটার এবং 75 সেন্টিমিটার। এখন দোকানি হয় আমার সাথে সত্য কথা বলবে, আদার্স সে দোকানি মিথ্যা কথা বলবে। তাহলে আমাকে বলেছে যে যাচাই করার জন্য, যাচাই করতে গেলে আমাকে স্পেসিফিক আমাকে এমন কোনো ডাটা ওখানে স্ট্রিমের ভিতর দিয়ে দেওয়া হয়নি যার জন্য আমি দোকানের অসাধুতাকে যাচাই করতে পারি। তাহলে আমাকে কি করতে হচ্ছে, আমাকে পাঠ্যসূচির আলোকে যেতটুকু আমার সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাটাকে অনুসরণ করে শুধুমাত্র আমার যে জিনিসটা দিয়েছে সেটার উপরে বেসিস করে কিন্তু আমার ক্যালকুলেশনটাকে দাঁড় করাতে হবে। এখানে এই কাজটি করার জন্য আমাকে আবার একটা সীমাবদ্ধ মানে বেঁধে দিয়েছে যে এর মধ্যে কাজটা করতে হবে, এর বাইরে তুমি করতে পারবে না। সেটা কি,
আমার যে কাগজের সাইজ 65 সেন্টিমিটার এবং 75 সেন্টিমিটারের যে কাগজের সাইজটা দিয়েছে, সেই কাগজটা মাপার জন্য আমাকে যে ফিতাটা দেওয়া হয়েছে বা যে ফিতাটা আমার স্টিমে বলে দিয়েছে এর বাইরে তুমি যেতে পারবে না, সে ফিতা বলেছে যে 2 সেন্টিমিটারের নিচে সে কোনোভাবেই সে মাপতে পারবে না, কোনোভাবেই মাপতে পারবে না। এবং যে ভর আমাকে 160 গ্রাম পার মিটার স্কোয়ারে একটা ভরের কাগজে, তার আমি এটা কীভাবে মাপবো? আমাকে বলেছে যে নিক্তিটা দিয়েছে সেখানে শুধুমাত্র আমি 20 গ্রামের উপরে, 20 গ্রাম থেকে 20 গ্রামের উপরে জিনিসটা মাপতে পারবো, এর নিচে কোনো জিনিসে মাপতে পারছি না। তাহলে আমি কিভাবে মাপ? আবার এখানে আরও একটা কথা বলে দিয়েছে যে যদি আমি মানে 20 গ্রাম বলতে ওরা এটাকে মিন করেছে যে 8 গ্রামের কোনো বস্তু যদি আমি এখানে কাউন্ট করি তাহলে ঠিক আর পাঁচটি যদি 8 গ্রামের বস্তু নেই তাহলে আমার যে মানটা পাচ্ছে 40 গ্রাম, সে 40 গ্রাম হচ্ছে 20 গ্রামের গুণিতক। তাহলে এখানে একটা কথা এসে যাচ্ছে, সেটা কি? অর্থাৎ আমাকে যে ভরটা দিয়েছে সেটাকে আমাকে এমনভাবে কাউন্ট করতে হবে যেন সেটা আমার 20 গ্রামের গুণিতক, অর্থাৎ 20 গ্রামের চেয়ে বেশি 20 গ্রামের গুণিতক পরিমাণ সংখ্যা দিয়ে কিন্তু আমি এটাকে কি করতে পারবো? মাপতে পারবো। 20 গ্রামের গুণিতক যেমন 40 গ্রাম মাপতে পারবো, তোমার 60 গ্রাম মাপতে পারবো, 80 গ্রাম মাপতে পারবো, 120 গ্রাম মাপা যাবে, এর নিচে কিন্তু আমি মাপতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে? এখন আমাকে কিভাবে আমি 20 গ্রামের, তাহলে আসো মূলার ক্যালকুলেশনে যাই। সে ক্যালকুলেশনে আমাকে কি দিয়েছে? আমাকে কাগজের দৈর্ঘ্য দেওয়া আছে 75 সেন্টিমিটার, তাকে আমি মিটার এককে প্রকাশ করে নিলাম। প্রস্থ দেওয়া আছে 65 সেন্টিমিটার, সেটাকে মিটারে নিয়ে নিলাম। তাহলে যে কাগজটা আমি দোকানে আমাকে দিল সে কাগজটার ক্ষেত্রফল কত? গুণ করে পেলাম সে কাগজটার ক্ষেত্রফল 0.4875 মিটার স্কোয়ার। তাহলে আমাকে যে দোকানে যে কাগজটা দিয়েছে সে কাগজের 1 মিটার স্কোয়ার পাতার ভর বলেছে ওরা 160 গ্রাম। তাহলে আমার যে কাগজটা নিয়েছি যার ক্ষেত্রফল 0.4875 মিটার, তাহলে তার ভর কত পেলাম? আমি তার ভর পেলাম কত গ্রাম? 78 গ্রাম। এই 78 গ্রামটা হচ্ছে আলটিমেটলি একটি পাতার ভর। একটি পাতার ভর, একটি পাতার ভর কত? 78 গ্রাম। তার মানে হচ্ছে যে দোকানদার আমাকে যে কাগজটা দিয়েছে, যে পেপার বা কাগজটা দিচ্ছে সেটার ভর হচ্ছে 78 গ্রাম। কিন্তু এই 78 গ্রামটাকে তো আমি হিসাব করতে পারছি না। কেন পারছি না? কারণ এই 78 গ্রামকে আমার যে সীমাবদ্ধতা আছে 20 গ্রাম, 20 গ্রাম দিয়ে ভাগ করে দেখো সেখানে আমার একটা দশমিক রেজাল্ট চলে আসছে। দশমিক কখনোই কিন্তু আমার অঙ্কের জন্য কি নয়, গ্রহণযোগ্য নয়। ঠিক একইভাবে তুমি দেখো 75 সেন্টিমিটার, 65 সেন্টিমিটারকে তুমি আমার যে 2 সেন্টিমিটার সীমাবদ্ধতা ভাগ করে দেখো সেখানে আমার একটা রেজাল্ট আসতেছে দশমিকে, দশমিক মান কখনোই গ্রহণযোগ্য হবে না। তাহলে কি করা যাবে? তাহলে আমি ক্যালকুলেটর দিয়ে কিন্তু আমি এই 78 গ্রাম মাপতে পারছি, কিন্তু আমার বাসায় যে নিক্তি বা ফিতা আছে তা দিয়ে কিন্তু আমি কোনোভাবে এটা এই 78 গ্রামকে মাপতে পারছি না। তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার এই 78 গ্রামের কয়টা কাগজ বা পেপার দিয়ে আমি আমার এই মডেলটা তৈরি করতে পারবো? অর্থাৎ আমার এই 78 গ্রামের কয়টা পেপার মিনিমাম নিলে কিনতে পারলে যেটা আমার 20 গ্রামের গুণিতক পাবো? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ধরে নিতে হবে, যেহেতু আমাকে আর একটা হিন্টস দিয়েছে যে যাই করি না কেন এটা অবশ্যই যেন আমার 20 গ্রামের গুণিতক হয়। তাহলে আমাকে 78 গ্রামের যে কয়টা পেপার নিতে হবে সে কয়টা পেপার অবশ্যই আমার 20 গ্রামের গুণিতক হতে হবে। তাহলে কি বলেছে যে 78-এর এমন একটি সংখ্যা বা গুণিতক নির্ধারণ করব যা অবশ্যই কি হবে? 20 দ্বারা বিভাজ্য হবে। যদিও আমি এখানে ক্যালকুলেশন করি না, তোমরা গুণিতকগুলো বের করে দেখবে। আমি সংক্ষেপে দেখাচ্ছি যে আমি 78-এর কিছু গুণিতক নিয়েছি, যেগুলো দেখা যাচ্ছে যে 78, 156, 234, 312, 390, এগুলো কিন্তু কোনোটাই 20 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু 78কে যখন আমি 10 দিয়ে গুণ করে দেখলাম 780 পেয়েছি, সেই 780কে কিন্তু আমি 20 দিয়ে ভাগ করতে পারছি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে 780টা 20 দ্বারা বিভাজ্য। তাহলে
কাছাকাছি আমি এই মানটাকে ধরতে পারি। তাহলে যেহেতু আমার কথাটা ছিল যে 78 গ্রামের কয়টা পেপার মিনিমাম কিনলে আমি কি করতে পারবো, মানে কয়টা পেপার কিনতে হবে, যেটা আমার প্রশ্নে ছিল। তাহলে দেখা গেল যে আমাকে 20 গ্রামের গুণিতক হচ্ছে, সেক্ষেত্রে কয়টি, 78 গ্রামে যদি আমি 10টি পেপার নেই তাহলে অবশ্যই আমি কি করতে পারছি, মিনিমাম মডেলটি তৈরি করতে পারছি কমপক্ষে। তাহলে আমার তাহলে উত্তরটা কত আসছে, আসলে আমার উত্তরটা আসছে কত, তাহলে কমপক্ষে বা ন্যূনতম 10টি কাগজ যদি আমি কিনি তাহলে আমার কি হচ্ছে, যে মডেলটা আমাকে তৈরি করতে দিয়েছে সে মডেলটা আমি তৈরি করতে পারবো। কারণ কি, কারণ হচ্ছে যে 780 সেই 780টা কিন্তু আমার 20-এর গুণিত। তাহলে আমি ওদের যে একটা হিন্টস, সে জিনিসটাও আমি পেয়ে গেলাম। ওদের হিন্টসের আরেকটা অপশনটা এখানে প্রমাণ হয়ে গেল। তাহলে যেখানে ন্যূনতম বলেছে, ন্যূনতম মানে কমপক্ষে যদি 10টা কাগজ দিয়ে আমার মডেলটা তৈরি হয়ে যায় তাহলে আমার 20টা কাগজ কেনার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি 20টা কাগজ কিনতে পারি, 30টা কাগজও কিনতে পারি, 40টা কাগজও কিনতে পারি। তাহলে আমাকে দেখতে হবে যাই কিনি না কেন আমার কী হতে হবে, অবশ্যই তার গুণিতক হতে হবে। অর্থাৎ আমি যদি ভাগ করি সেখানে আমার কোনো কি থাকবে না, ভগ্নাংশের কোনো মান থাকবে না। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার আমি তো 20টা দিয়ে করে ফেলেছি, তাহলে কি আমার অঙ্ক ভুল? না, তোমার অঙ্ক ভুল হবে না। কেন ভুল হবে না সেটার ব্যাখ্যাটাও কিন্তু আমি পরে দিব। তবে যেহেতু আমার প্রশ্নে বলেছে যে এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে, যেখানে আমাকে স্পেসিফিক কতগুলো সীমানা বেঁধে দিয়েছে, এর ভিতরে যেহেতু কমপক্ষে কথাটা উল্লেখ আছে, তাহলে সে কারণে আমাকে 10টাই হচ্ছে অ্যাপ্রক্সিমেট রেজাল্ট। ঠিক আছে, এরপরে যাচ্ছি, আমি 20টা নিয়ে পরে আলোচনা করব। 20টাও যে নির্ভুল সেটাও বলে দিচ্ছি, 20টা দিয়েও করলেও তোমার হবে, তবে কনফিউশনের কিছু নেই। এই যে আমি 65 সেন্টিমিটার বা দৈর্ঘ্য এবং প্রস্থের 65 এবং 75 সেন্টিমিটারের যে কাগজগুলো যদি আমি এভাবে পাশাপাশি সাজাই তাহলে আমার 750 সেন্টিমিটার দৈর্ঘ্য হচ্ছে। আর যদি এভাবে লম্বালম্বি করে দিই তাহলে দৈর্ঘ্য বরাবর দিলেও 750 সেন্টিমিটার, সেটাকেও কিন্তু দেখো ভাগ করে দেখো, অবশ্যই আমাকে এখানে কি হবে, নিঃশেষে বিভাজ্য হবে। 650কেও আমি কিন্তু নিঃশেষে বিভাজ্য করতে পারছি। তাহলে আমার 10টা দিয়ে আমি মোটামুটি মডেলটা তৈরি করতে পারছি। এবার আসি আমি ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নে বলেছে কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 প্লাস মাইনাস ডট ডট ডট, হ্যাঁ, তার অর্থ হচ্ছে এত। আমি এখানে দিলাম যে কাগজের সংখ্যা যদি 10টি হয় তার নির্ণয়কৃত কাগজের ভর হচ্ছে আমার 78 গুণ 10 সমান 780 গ্রাম। নির্ণীত কাগজের দৈর্ঘ্য পাচ্ছি 750 সেন্টিমিটার, নির্ণীত কাগজের প্রস্থ পাচ্ছি 650 সেন্টিমিটার। দেখো এটা যে নির্ভুল সেটা আমি দেখিয়ে দিয়েছি যে এখানে মোটামুটি আমি কি হচ্ছে, বিভাজ্য হচ্ছে, এখানে কোনো ভগ্নাংশ থাকছে না, তার মানে আমার এখানে এই মানগুলো আমরা নিতে পারছি। ঘ নম্বর প্রশ্নে দেখো ওরা আমাকে যেটা বলেছে যে কাগজের প্যাকেটের গায়ে লেখা আছে 120 প্লাস মাইনাস 0.5 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। এটা মানে বলতে বোঝাচ্ছে অর্থাৎ 119.5 থেকে 120.5-এর ভিতরে থাকতে হবে। তাহলে আমার চূড়ান্ত ত্রুটিটা এখানে কত বলেছে ওরা, 0.5। এখানে একটা ছবি যেটা বই থেকে কালেক্ট করা, এই ছবিতে দেখা যাচ্ছে যে কোনো একটা জিনিস সেটা 1 সেন্টিমিটার, আমরা এটার মিলিমিটারের কাছাকাছি কোনো একটা বস্তুকে মাপতে পারি। হ্যাঁ, সেই জিনিসের এই পুরো জিনিসের চূড়ান্ত ত্রুটি সম্পর্কে যদি তোমাদের ধারণা থেকে থাকে, অর্থাৎ বই যে অংশগুলো তোমাদেরকে পড়তে বলেছে, আশা করি তোমাদের প্রশ্নের উত্তরটা তোমরা ইজিলি বুঝতে পারবে। তাহলে চূড়ান্ত ত্রুটি সম্পর্কে আমরা আগে জেনে নিই। আমরা চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, তারপরে শতকরা ত্রুটি সম্পর্কে অলরেডি আমরা আলোচনা করেছি। তাহলে আমাদের ঘ নাম্বার প্রশ্নটা আমরা সাজাই। ঘ নাম্বার উত্তরটা কী দাঁড়াচ্ছে, কাগজের সংখ্যা আমি নিয়েছি 10টি, অর্থাৎ আমার ক্যালকুলেশনে আমি 10টি কাগজ দিয়ে কাজ করছি, সে কারণে আমি কাগজের সংখ্যা 10টি লিখেছি। এবং আমি যে কাগজ নিয়েছি তার ভর পাচ্ছি 780 গ্রাম, দৈর্ঘ্য পাচ্ছি 750 সেন্টিমিটার, প্রস্থ পাচ্ছি 650 সেন্টিমিটার। আমাকে এই কাজটি, এই মানগুলো কতটুকু সূক্ষ্ম এবং কতটুকু নির্ভুল
সেটা আমাকে যাচাই করতে বলেছে যে আমি যে 10টা কিনলাম সেটা আসলে আমার জন্য যথার্থ কিনা। তাহলে আমরা জানি চূড়ান্ত ত্রুটি বলতে আমরা সাধারণত কী বুঝি? চূড়ান্ত ত্রুটিটা হচ্ছে যে ক্ষুদ্রতর মান আমাকে ভর মাপার জন্য বেঁধে দিয়েছে কতটুকু? 20 গ্রাম। তাহলে চূড়ান্ত ত্রুটিটা হচ্ছে 20 গ্রামকে 2 দিয়ে ভাগ করে যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি, অর্থাৎ যে মান তার অর্ধেকটাই হচ্ছে তার চূড়ান্ত ত্রুটি। ঠিক পাশাপাশি দৈর্ঘ্য প্রস্থের জন্য আমার 2 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য প্রস্থের জন্য চূড়ান্ত ত্রুটিটা হচ্ছে কত? 1 সেন্টিমিটার। এবং শতকরা ত্রুটি যদি আমি বের করতে চাই তাহলে আমাকে এই সূত্রটা ব্যবহার করে অবশ্যই আমাকে শতকরা ত্রুটিটা বের করতে হবে। এবার আমি দৈর্ঘ্য প্রস্থের ত্রুটিটা বের করে আসলে কতটুকু নির্ভুল। প্রথমে আসি ভরের ক্ষেত্রে। আমি ভরের আপেক্ষিক ত্রুটিটা পেয়েছি, চূড়ান্ত ত্রুটি আগেই বলেছি 20কে 2 দিয়ে ভাগ করে 10 পেয়েছি। এবং আমার পরিমাপ করা মান আমি কি পেয়েছি? ভর পেয়েছি আমার 780, সেটাই হচ্ছে আমার পরিমাপ মান। তাহলে সেখান থেকে পাচ্ছি 0.128 এবং একে যখন শতকরায় প্রকাশ করেছি 100%, আমি কত পেয়েছি? 1.28 সেন্টিমিটার। তাহলে আমার ভরের নির্ভুলতা কত এসছে? 98.72% হচ্ছে আমার। তার মানে আমার ভর অবশ্যই বলতে পারছি যে 10টা নিলে আমি যে ভর পাই তাতে 99% কি? নির্ভুল। ঠিক একইভাবে আমি দৈর্ঘ্যটাকে হিসাব করি। দৈর্ঘ্যটা যদি হিসাব করে দেখো, তার চূড়ান্ত ত্রুটি পাচ্ছি 1, তার পরিমাপ করা মান ছিল আমার 750, সেখানে আমি শতকরা ত্রুটি পেয়েছি 0.13% এবং এই দৈর্ঘ্যের ক্ষেত্রে নির্ভুলতা পেয়েছি আমি 99.87% আমি কি? নির্ভুলতা পেয়েছি। ঠিক একইভাবে আমি প্রস্থের ক্ষেত্রে যদি কম্পেয়ার করি, প্রস্থের ক্ষেত্রেও আসছে প্রস্থের চূড়ান্ত ত্রুটি 1, তার ভর ছিল 650 সেন্টিমিটার এবং প্রস্থের শতকরা ত্রুটি পাচ্ছি আমি 0.15%। তাহলে প্রস্থের নির্ভুলতাও পাচ্ছি আমি 99.85%। তাহলে যেহেতু দোকানি থেকে আমি 10টি কাগজ কিনেছি, কয়টি কাগজ কিনেছিলাম? আমি 10টি কাগজ কিনেছি। এবং যেহেতু আমাকে এখানে ওরা বলে দিয়েছে যে তোমার নির্ণীত মান, এই নির্ণীত মান বলতে আমার যে 10টা কাগজ নিয়েছি সে 10টা কাগজেরই সূক্ষ্মতা বা নির্ভুলতা যাচাই করতে বলেছে। তাহলে আমার 10টার জন্য আমার এর রেজাল্টটা আসছে, আমার এখানে অঙ্কটা শেষ, এখানেই, এর বাইরে আর কিছু নেই। তাহলে এখানে আমি ফিনিশিংটা এটা করতে পারি যে দোকান থেকে আমি 10টি কাগজ কেনা হয়েছে, তাই এই 10টি কাগজের দৈর্ঘ্য, প্রস্থ এবং ভর নির্ণীত মানের কী হলো? নির্ভুলতা আমি যাচাই করলাম। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করেছো যে ওখানে যে আমাকে 120 প্লাস মানে 0.5 এটা আমার অঙ্কের কোথাও ব্যবহার করতে হবে কিনা। এটা হচ্ছে আমাকে একটা আইডল হিসেবে দিয়েছে, নমুনা। এটা কিন্তু আমার কোথাও ব্যবহার হচ্ছে না, আমি এখানে কোথাও কিন্তু এটি ব্যবহার করিনি। ঠিক আছে, এবারে আসছি, যদি আমি 10টি কাগজের পরিবর্তে 20টি কাগজ কিনতাম তাহলে আমার কি হতো? দেখি, 20টি কাগজ কিনলেও দেখা যাচ্ছে আমার ভর পাচ্ছি আমি 1560 গ্রাম, দৈর্ঘ্য পাচ্ছি 1500 সেন্টিমিটার, প্রস্থ পাচ্ছি 1300 সেন্টিমিটার। ঠিক একইভাবে আমি দেখলাম যে এরাও কিন্তু বিভাজ্য আসছে, এদের ভাগে কোনো কি আসছে না? দশমিক কোনো ভগ্নাংশ আসছে না। তাহলে সেক্ষেত্রে আমার তার ভরের নির্ভুলতা যাচাই করি, আমি একটা দিয়ে করে দেখাচ্ছি। তাহলে ভরের ক্ষেত্রে আমি যে নির্ভুলতা পেয়েছি সে ভরের নির্ভুলতা পাচ্ছি 99.36%, অর্থাৎ 99.36%। এখন তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি আগে যেটা বের করেছি 10টি কাগজে, সেখানে পেয়েছি 98.71%। তাহলে বলতে পারো যে ওটার থেকে তো এটা আরও বেশি নির্ভুল। হ্যাঁ, নির্ভুল। তাহলে আমি 10টা দিয়েও আমি কাজ করতে পারবো, 20টা দিয়েও কাজ করতে পারবো, আমার এখানে কোনো বাধ্যবাধকতার কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে তোমার হিসাবের সপক্ষে যুক্তি দেখানোর জন্য কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে, তাহলে আমি যদি 10টা দিয়ে যদি আমি সব কাজগুলোর সমাধান করে ফেলতে পারি তাহলে আমার 20টা পর্যন্ত যাওয়ার কোনো যৌক্তিকতাই নেই। তাহলে আশা করি, তাহলে এর মধ্যে দেখো আরেকটা কথা এসে যাচ্ছে যে আমার প্রথম 10টার ক্ষেত্রে আমার ভর ছিল 780 গ্রাম, কিন্তু 20টির ক্ষেত্রে আমার ভর হচ্ছে 1560 গ্রাম।
এখানে একটা জিনিস খেয়াল করবে যে যত ভর বেশি হবে ততই কিন্তু আমি মানটা নির্ভুল এবং সূক্ষ্ম হতে পারে। ঠিক আছে? তো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা 20টি দিয়ে করে ফেলেছ সেটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। আমরা আসলে তোমাদের যে মানগুলো যাচাই করবে সেটা হচ্ছে যে তোমাদের যে অংশটুকু দিয়েছে, যে অংশটুকু নিয়ে এই প্রশ্নের উত্তরটার সমাধান চেয়েছে, সেই ক্ষেত্রফল বের করতে পারছো কিনা, আয়তন সম্পর্কে তোমাদের ধারণা কতটুকু, ত্রুটি সম্পর্কে তোমাদের ধারণা কতটুকু, নির্ভুলতা পরিমাপ করার জন্য তোমাকে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, আসলে আমরা এই জিনিসগুলো যাচাই করব। তো সেক্ষেত্রে 10 না 20, 10টি হবে না 20টি হবে, সেটা নিয়ে তোমাদের ভিতরে যে কনফিউশন, সে কনফিউশনটা তোমরা দূর করে ফেলো। কেউ যদি 20টা দিয়ে করে ফেলো, সেটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। 20টাও সঠিক উত্তর, 10টা দিয়ে করলে 10টাও সঠিক উত্তর, কারণ আমি মানটা দুভাবেই বের করতে পারছি। ঠিক আছে? আশা করি তোমরা 10 এবং 20-এর যে পার্থক্য সেটা বুঝতে পেরেছো। তবে 10টি দিয়ে অঙ্কটা করার চেষ্টা করবে, কারণ যেহেতু আমাকে বলেছে কমপক্ষে, এই কমপক্ষে কথাটা বলার মানে হচ্ছে যে আমাকে একটা লিমিটেশন আমি স্টার্টিংয়ে যেটা পেয়ে যাচ্ছি সেটা যেন আর বেশি লিঙ্গার না হয়। এবং আরেকটা কথা হচ্ছে, যেখানে আমাদের প্রশ্নে কিন্তু উল্লেখ করা ছিল না যে আমার সাইজ পরিবর্তন করতে হবে কি না। যেহেতু এ ধরনের কোনো ডিরেকশান নাই, সেহেতু আমরা 10টি দিলেও আমাদের আনসার ঠিক, 20টা দিলেও আমাদের আনসার ঠিক। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা মোটামুটি আমার এই জিনিসটা বুঝতে পেরেছ। আর আগামী ক্লাসে তোমাদের সজল এবং রাব্বির যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আছে, সেই দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।